আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটা আসার শখ অনেক কালের ছিল আর দারুণ লাগছে, কি দারুণ লাগছে দাদা। এতকালে শখ পূরণ করতে চলে এসেছি ফাইনালি গ্রেট ওয়ালে। Very tired. And which country are you from? We're from France. Oh, awesome. All right. সামনে ভালো চড়াই আছে, তাড়াতাড়ি যাই ওদিকটায়। এখানে জাস্ট সিঁড়িটা দেখুন কি স্টিপ। এখানে হাত পা দূরের দিকে কিন্তু ধরে ধরে উঠতে হবে। এখানে হঠাৎ করে আমি বাংলায় কথা বলছি, দাদা এসে বললো যে বাঙালি নাকি। তারপর জিজ্ঞেস করলাম তো দাদাকে বললাম দাদা নাকি কলকাতা থেকেই থাকে। হেভি লাগছে। এটা দেখুন পুরো ওপেন, কিন্তু চারিপাশটা কিছুই নেই। এখানে হাইক করতেই পারেন, কিন্তু এই যে মজা, এটা কোনো বিকল্প নেই। এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা এতকাল জাস্ট ভিডিওতে, টিভিতে, নানা রকম ডকুমেন্টারিতেই দেখেছি, এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। চলুন ঘোষবো অ্যাডভেঞ্চার্সের সাথে এক্সপ্লোর করা যাক চায়নার সেই বিখ্যাত প্রাচীর। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম বিউটিফুল বেজিং ইন চায়না। এখন সময় হয়ে গেছে হচ্ছে সকাল 7:30, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে যেই কারণে চায়নাতে বা বেজিংয়ে আসা, সেটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল ট্যুরের জন্য। তো আমি এটার জন্য একটা গাইডেড ট্যুর বুক করেছি, যার সাথে গাইড থাকবে, ট্রান্সপোর্টেশন বাস থাকবে, সব কিছু থাকবে, এবং টোটালটা খরচা পড়েছে হচ্ছে 81 চাইনিজ ওয়ান। সব ডিটেলস আরও শেয়ার করে সব কিছু বলবো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে যাবো হচ্ছে ডংসি স্টেশনে, কারণ ডংসি স্টেশনে আমার গাইড দাঁড়িয়ে থাকবে। ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 8:20-র মধ্যে ঢুকতে হবে। সেখান থেকে আমরা বাস নিয়ে হয়তো এগিয়ে যাব পরের স্টপে, সেখান থেকে ডিরেক্টলি বাসে করে চলে যাবো হচ্ছে গ্রেট ওয়ালের দিকে। এবার আপনারা হয়তো আগে অনেক ভিডিও দেখেছেন, সেখানে দেখেছেন সবাই কিন্তু বেল্ডিং সেকশনটায় যায়, যেটা হচ্ছে বেজিং শহর থেকে সবচেয়ে কাছে, এবং ওটা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু যাওয়া যায়, কিন্তু সেটা সবচেয়ে বেশি ভিড়ও হয়। তো এটা একটা বড় সমস্যা। তো সেই জন্য আমি সেদিক দিয়ে যাচ্ছি না। আমি আজকে নতুন সেকশনে যাচ্ছি, মানে একদম ইউনিক সেকশন, অফবিট সেকশন, যেটা হচ্ছে মুটিয়ানু সেকশন অফ দ্য গ্রেট ওয়াল, যেটা কিনা বেজিং শহর থেকে মোটামুটি ধরে রাখুন 1.5 ঘন্টার বাস জার্নি আছে, এবং সেদিকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট কিছুই যায় না। তো দারুণ ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও, তাই যাওয়া যাক। এখন মেট্রো ধরে যাবো হচ্ছে ডংসি স্টেশনে। আর আজকে একটা ঐতিহাসিক ব্লগ হবে, কারণ আপনাদের সাথে প্রচুর ইতিহাস শেয়ার করব, প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টস শেয়ার করব, আর সে বিখ্যাত চাইনিজ গ্রেট ওয়াল তো দেখাবোই আপনাদের, যেটা পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটা। আমিও প্রচণ্ড এক্সাইটেড, আশা করি আপনারা খুব এক্সাইটেড। তাই স্টে টিউন টু ঘোষবো অ্যাডভেঞ্চার্স। চলুন ব্লগটা শুরু করা যাক। সকালে এখন মোটামুটি রাশ আওয়ার, এখন অনেক লোকজন অফিসে যাচ্ছে, আর একটু বেলা থেকে আরও ভিড় শুরু হবে, কিন্তু এখন তো কিন্তু ভিড় দেখতে পাচ্ছি, সব লোকজন দৌড়াদৌড়ি করছে। আর মেট্রো কিন্তু এখানে সবচেয়ে বড় নেটওয়ার্ক, যেহেতু ট্রাভেল নেটওয়ার্ক, তো সেই জন্য সবাই কিন্তু মেট্রোর উপর ডিপেন্ডেন্ট। এই যে পৌঁছে গেছি আমার মেট্রো স্টেশনে। এই অফিস টাইমে বেজিং মেট্রোর ভিড়টা একবার দেখুন, বিভৎস ভিড়। ওই ট্রেন থেকে নামাই যাচ্ছে না এরকম অবস্থা। তো এবার লাইন 10 দিয়ে আসলাম, লাইন 5-এ যাচ্ছি এবার। প্রচুর লোক, সব কিন্তু অফিস যাত্রী। এখন এইখানে কিন্তু ব্যারিকেড টাইপের লাগিয়ে দিয়েছে, যে এত লোকই যেতে পারবে, এত ভিড় হয়ে গেছে এখানে। তো দেখা যাক, এদিকের ট্রেনটাই মনে হচ্ছে ধরতে হবে, একটু খালি হলে তারপর উঠবো। একটা ট্রেন মনে হয় ছাড়তে হবে, লেটস সি। দেখুন একবার ভিড়টা। আমি এখান থেকে 7 থেকে 8টা স্টপ যাবো ডংসি স্টেশন অবধি। তো এখানে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে লোকজন কিন্তু সব দাঁড়িয়ে গেল। আমি তো বুঝলাম যে কেন দাঁড়িয়ে গেল, যে পরের ট্রেনের জন্য ওয়েট করছে। তাহলে আরামসে উঠে সেখানে বসে যাবে। এই আরেকটা মেট্রো ঢুকেছে, আশা করি এটাই উঠতে পারবো। আমি এখন ফাইনালি নামলাম হচ্ছে ডংসি স্টেশনে। এখান থেকে এক্সিট বিয়ের দিকে যেতে হবে। আমার যিনি গাইড আছেন উনি কিন্তু এক্সিট বিয়ের দিকে আছেন। আর এতকাল পরে এত মেট্রো চড়লাম এখানে, সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো। কলেজে আমি মেট্রো করে যেতাম হচ্ছে টলিগঞ্জ বা কুদঘাট, এবং সেখান থেকে আমার ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো হেঁটে হেঁটে ওখান দিয়ে যেতাম, দমদম থেকে উঠতাম। কি ভিড়, সে পুরনো স্মৃতি অনেক ফিরে আসলো আজকে ভিড়টা খেয়ে মনে হচ্ছে। প্রচুর ভিড়, এই টাইমটা কিন্তু প্রচুর ভিড় এখানকার বেজিং মেট্রোতে। তো এই সময়টা কিন্তু অ্যাভয়েড করবেন। এই সময় যদি কোথাও যেতে হয় মেট্রোটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি যেতেও হয় তাহলে কিন্তু একটু অফ রুটে যাবেন, অথবা চেষ্টা করবেন যে আরও সকালে বেরোনোর, মানে 7টা, 6:30 সময় বেরোলে কিন্তু ভিড়টা একটু কম পাবেন। এই সময় ওইদিকে দেখুন কত লোক যাচ্ছে, প্রচুর ভিড় কিন্তু এখন এই স্টেশনে নেমে পড়েছি। স্টেশনে নেমে ডংসি স্টেশনের এক্সিট বি দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখানে উনি কিন্তু দাঁড়িয়েছেন, ওনার নাম হচ্ছে জেন, উনি হচ্ছে আজকের আমাদের গাইড। আর এখানে কিন্তু ছোটো বাস আজকে ছোটো বাসে করে যাবো। আর 10 জন হচ্ছে আজকের লোকজন, টোটাল গ্রুপ আর কি। জেনারেলি 20 মতন থাকে, আজকে 10। তো যাওয়া যাক, উঠি। তো জানলা ধারটা পেলে খুব ভালো হয়।
এটা হচ্ছে আজকে আমাদের বাস। আমি বাসের পেছন দিকে বসছি, কিন্তু আজকে সামনে বসবো না, কারণ পেছনে বসে নিশ্চিন্তে ঘুমাবো আজকে। মজা হয় মনে হচ্ছে আজকে। তো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, 8:20 এখান থেকে শুরু করলো। নেক্সট আর একটা পয়েন্ট আছে বোর্ডিং পয়েন্ট, সেটা কিন্তু 8:50, সেটা এখান থেকে কাছাকাছি। এই ছোটো ছোটো বাসগুলো কিন্তু এখানে খুব চলে শর্ট ট্রিপের জন্য, বা ধরুন ছোটো গ্রুপ আছে তাহলে কিন্তু এই বাসগুলি ব্যবহার করা হয়। এদিকে একটা সিট, ওদিকে দুটো সিট, পেছনে এখন লম্বা রো আছে। আর এখানে একটা জিনিস দেখেছি, লোকজনের সিট বেল্ট নিয়ে কিন্তু হেভি ফ্যাসিনেশন আছে, যেটা হওয়া উচিত। তো ওনারা কিন্তু সিট বেল্ট না লাগাতে পারলে খুব খচে যায়। আমি এখন পৌঁছে গেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। সময় হয়ে গেছে হচ্ছে এক্স্যাক্টলি 10টা। আর এখন কিন্তু এখানে নামিয়ে দিল, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ গ্রেট ওয়াল অফ চায়না। এই ভ্যানটা করে এসেছিলাম আমরা 10 জন, আর এখন কিন্তু আমাদের গাইড নিয়ে যাচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টের দিকে। একদম ফ্যান্টাস্টিক ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই জায়গাটা এত সুন্দর, পুরো পাহাড়ি এরিয়া, আপনাদের দেখাচ্ছি। কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের চট করে দিয়ে দিই আগে। যিনি আমাদের গাইড আছেন, জেন ওনার নাম, তো উনি কিন্তু বাসে আসতে আসতে সব কিছু আমাদের এক্সপ্লেন করছিলেন যে কীরকমভাবে এখানে যাওয়া যায়, কীরকমভাবে নামা যাবে সব কিছু। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্ট। Yeah, Panda. So remember Panda Place, Mr. Yang Restaurant. Jane, just one thing. For the first section, if you're going to section number, so like tower number 6, Yeah. so how much time should we spend there? Like I think 1 hour. 1 hour. Yeah, 1 hour is okay. Okay, and from there we can directly go to 14. Like come down and directly walk to the entrance of 14. Later we'll go to the entrance. I will explain again. Okay. Okay. All right. No worries. Okay, জায়গাটা দেখুন একবার, জাস্ট এ ক্লাস জায়গা, পুরো পাহাড়ের মধ্যে। আর এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানটায়, ভালো লাগছে। এইটা হচ্ছে এখানকার লোকাল রেস্টুরেন্ট। তো এই লোকাল রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো আপনারা কিন্তু খাওয়ার দাওয়া যদি ইনক্লুড করে রাখেন, সব রকম টিকিটের মধ্যে কিন্তু ব্যবস্থা আছে। আমি যে ট্যুরটা বুক করেছি সেটা হচ্ছে আমার 81 পড়েছে। এবার 81-এর মধ্যে কী কী আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টিকিট টু দ্য গ্রেট ওয়াল, যেটা হচ্ছে 45 CNY, চাইনিজ ইউয়ান। তো আপনি যদি নিজেরা যদি আসার চেষ্টা করেন বা আসেন, তাহলে কিন্তু 45 লাগবে যে সিঙ্গেল এন্ট্রির জন্য বা ঢোকার জন্য। চায়নার যে গ্রেট ওয়াল আছে এটা কিন্তু বিশাল লম্বা, অলমোস্ট 8000 কিলোমিটার, এবং এখানে কিন্তু প্রচুর সেকশন আছে যেখানে আপনি যেতে পারেন। তো এবার ডিপেন্ড করছে আপনি কোথায় যেতে চান। সবচেয়ে ইজি টু অ্যাক্সেস সেকশন হচ্ছে ব্যাডলিং সেকশন। আমি একটা ম্যাপ দিয়ে আপনি ভালো করে বোঝানোর চেষ্টা করব। সেই জায়গাটায় গেলে কিন্তু আপনি শহর থেকে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যেতে পারেন, কিন্তু সেই জায়গার সমস্যা হচ্ছে সেটা প্রচণ্ড ভিড় হয়। সেই জন্য আমি চুজ করেছি হচ্ছে মুটাইনু সেকশন। এটা কিন্তু সবচেয়ে ওয়েল প্রিজার্ভ সেকশন অফ দ্য গ্রেট ওয়াল। আর এখানে কিন্তু আসতে আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন, কিন্তু অনেক হ্যাপা হয়ে যাবে। যদি ট্যাক্সি করে আসেন, অলমোস্ট এক সাইডে 1,500 থেকে 2,000 টাকা পড়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি এই গ্রুপ ট্যুরটা বুক করে নিয়েছি। এই ট্যুরের মধ্যে দেখুন লোকজন আছে, খুব বেশি লোকজন না, কিন্তু এর মধ্যে এন্ট্রি ফি যেটা 45 লোকাল কারেন্সি, সেটা তো রয়েছে, প্লাস বাসে করে যাতায়াত কিন্তু সেটাও রয়েছে। আমি trip.com থেকে বুক করেছি, ডিটেলস আমি আবার শেয়ার করে দেবো। এইবার আমরা হেঁটে হেঁটে অপর দিকে উঠছি। এখানে কিন্তু ট্যুর প্ল্যান আছে। ট্যুর প্ল্যানটা আপনাদের বলে দিই, যেটা আপনারা সবচেয়ে ভালোভাবে গ্রেট ওয়াল অফ চায়না ঘুরতে পারেন। আমি এখন ম্যাপের দিকে চলে যাচ্ছি। ম্যাপে কি আপনাদের বোঝাচ্ছি, সেটা হচ্ছে এখানে ওঠার কিন্তু দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ওপেন কেবল কার আছে, তো সেটা দিয়ে আপনি কিন্তু টাওয়ার 6-এ যেতে পারেন, এবং সেই ওপেন কেবল কার দিয়ে তলায় নামতে পারেন, অথবা টবগান রাইড আছে যেটা আমি করব, সেটা দিয়ে কিন্তু নামতে পারেন। আর এটার খরচা পড়বে হচ্ছে 140 রাউন্ড ট্রিপের জন্য। আমাদের গাইড এখন ডান্ডা বার করেছে, এই ডান্ডার উপর পান্ডা লাগানো আছে। তো এতকাল ট্যুর গ্রুপের দেখতাম এরকম লোকজন করে রাখছে, এখন কিন্তু আমাদের এই ট্যুর গ্রুপ এরকম। আর এখানে প্রচুর লোকাল দোকান, এখানে টুকটাক খাওয়ার দাওয়া কিন্তু আপনারা কিনে নিতে পারেন, কারণ এরপর আমার মনে হয় না কোনো খাবার পাওয়া যায় বলে। আর এখানে কিন্তু বেশ স্টিপ আছে, পাহাড়ের ওপর চলে এসেছি, তোমার কথা বলছি তো, আর এখানে ভালো চড়াই কিন্তু আছে। তো অনেকটা কিন্তু ওপর দিকে উঠতে হবে, উঠে গিয়ে তারপর মেন গ্রেট ওয়াল সেকশন দেখতে পাবো। আর এখানে হচ্ছে বাস, তারপর গাড়ি, এইসবের থামার জায়গা। ইন্টারেস্টিং হয় মনে হচ্ছে জায়গাটা। যাওয়া যাক, এটা হচ্ছে মেন এন্ট্রি দিয়ে যাচ্ছি এখন। প্রচুর স্কুল বাচ্চার ভিড় আছে, কারণ এখন কিন্তু ন্যাশনাল ডে, এবং প্রচুর লোকজনের কিন্তু বা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে সব কিন্তু ছুটি। তো সেই জন্য ওনারা কিন্তু বাচ্চারা কিন্তু সবাই এখানে এসছে। তো এই সময়গুলো মাথায় রাখবেন যে এই সময় কিন্তু এখানে বেশ ভালো ভিড় হয়। এখানে আমাদের গাইড ম্যাম বুঝিয়ে দিলেন এটা হচ্ছে 6 নম্বর যে ওয়াচ টাওয়ার আছে, বা 6 নম্বর যে এন্ট্রি পয়েন্টের জায়গা আছে সেখানে যাওয়ার জন্য। তো এখান থেকে যদি আপনি টিকিট নেন, 2 টাইপের টিকিট আছে। যদি এক সাইডটা যান
আরেক সাইড যদি হাইকিং করেন তাহলে কিন্তু পড়বে হচ্ছে 100 চাইনিজ ওয়ান, আর যদি দুই সাইডে রাউন্ড ট্রিপ নেন তাহলে কিন্তু 140 চাইনিজ ওয়ান পড়বে। তো এটা মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর এই ট্রিপে জাস্ট ডবল মজা নেওয়ার জন্য আমরা কি করছি, ম্যাক্সিমাম লোকজন আমরা এই পয়েন্ট দিয়ে ঢুকবো, এখান দিয়ে যে এই কেবল কারটা আছে এটা করে যাবো, আর টবাগন রাইড যেটা আছে সেটা করে নামবো, তাহলে 140 হয়ে গেল। এই জায়গাটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কভার করে এখানে চলে আসবো। এখানে এসে কিন্তু আবার যাবো হচ্ছে এই দিকে, এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর যাওয়ার জন্য রাস্তা, এখানেও কিন্তু সেম 140 করে রাউন্ড ট্রিপ। তো তাতে সুবিধা কী হবে, এখান দিয়ে যে আমরা কিন্তু মেন যে হেড পোর্শন মানে মুটিয়ানু সেকশনের যে হেডটা আছে, মানে একদম প্রথম দিকে জায়গাটা, সেটা অ্যাক্সেস করতে পারবো। ওদিক দিয়ে কিন্তু ড্র্যাগন স্টেলটা অ্যাক্সেস করতে পারবো। তো সামনে পেছন দুদিকটাই আজকে কিন্তু দেখাবো আপনাদের, তাই দুর্দান্ত ব্লগ হবে, দারুণ দারুণ জায়গা দেখাবো। দু জায়গার ভিউ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, যিনি আমাদের গাইড আছেন উনি বলছেন। তো আশা করছি আপনাদের দারুণ কিছু দেখাতে পারবো। আর এখানে কিন্তু লেখা আছে 616 অ্যানিভার্সারি অফ দ্য বিল্ডিং অফ মুটায়ানু গ্রেট ওয়াল, মানে ভাবুন এটা 600 বছর হয়ে গেছে এই জায়গাটার। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো বুঝিয়ে দিলাম আপনাদের, এখানে 140 দিয়েছি আমি, সেই জন্য এটা ইনক্লুডেড ছিল না 81-এর মধ্যে। আর ওই দিকে আবার যাওয়া আসার জন্য রাউন্ড ট্রিপের জন্য 140 দিয়েছি। তো 280 আমি কিন্তু ওনাকে পে করেছি এই দুটো যাতায়াতের জন্য। গাইড ফি কিন্তু ইনক্লুডেড রয়েছে 81-এর মধ্যে। আর এখানে যদি আপনি নিজেরা আসেন তাহলে কিন্তু শাটল বাসও আছে, তো শাটল বাসটাও কিন্তু ইনক্লুডেড আছে, এগুলো মাথায় রাখবেন। Number 6, I think 1 hour to 1.5 is enough. এখানে কিন্তু স্ক্যান করছে, এখানে পাসপোর্টটা আপনাকে দেখাতে হবে, নইলে কিন্তু টিকিটটা দেখালেও হয়ে যাবে। তো টিকিট দেখিয়ে আবার ঢুকে যাবো ভেতর দিকে। মনে হচ্ছে পাসপোর্ট ওখানে স্ক্যান করতে হবে হয়তো। এখানে কিন্তু পেপার টিকিট, এটা কিন্তু সবসময় রেখে দিতে হবে, নামার সময় কিন্তু এটা কাজে লাগবে। কি মজাদার এটা, এইটা করে যাবো। বাহ, দুর্দান্ত। এখানে এখানে আসলেও হঠাৎ এখানে গুঁতো মারলো, বসে পড়লাম, কি সুন্দর। এবার যাচ্ছি হচ্ছে গ্রেট ওয়ালের দিকে। আর এটা হচ্ছে এখানকার ওপেন কেবল কার, এটাকে এক্স্যাক্টলি নাম আছে, কিন্তু হেভি সুন্দর এই জায়গাটা। ওয়াও, দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে, নিচে পুরো জঙ্গল, এরকম ওপেন, পুরো পা তলায় ঝুলছে। ও হো, হেভি হেভি, কি দারুণ লাগছে দাদা। এতকালে শখ পূরণ করতে চলে এসেছি ফাইনালি গ্রেট ওয়ালে। আর এইটা হচ্ছে এখানকার রাইড, এই রাইডে করে কিন্তু ওপরে উঠতে হবে। হেভি লাগছে, হেভি লাগছে। এটা দেখুন পুরো ওপেন, কিন্তু চারিপাশটা কিছুই নেই এখানে। আর তলায় পুরো, মানে এই তলায় একটা রাইড আছে, ওটা করে ফিরবো। এই তলায় যে রাইডটা আছে এটা হচ্ছে টবাগান রাইড, তো এটা করে কিন্তু ফিরবো। আশা করছি বৃষ্টি না হলে কিন্তু জায়গাটা খোলা থাকবে। আর এখানে দেখুন লোকজন আসছে, কি দুর্দান্ত লাগছে, হেভি এক্সপিরিয়েন্স। ওয়াও ওয়াও ওয়াও, জানাবেন এই জিনিস কেমন লাগছে। আমার কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে, পুরো ওপেন জায়গাটা, কিচ্ছু নেই, খালি পাখির আওয়াজ, চারিপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাইডগুলো যাচ্ছে। নেক্সট লেভেল, দারুণ দারুণ। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখানে ভালো ঠান্ডা 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 হাওয়া আছে, কারণ এখন পাহাড়ের উপর চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটাতে, আর এত সুন্দর একটা রাইড করে, দারুণ এক্সপিরিয়েন্স। জীবনে কিন্তু অনেক বড় একটা শখ ছিল, সেটা কিন্তু এখন পূরণ করে নিচ্ছি। জীবন একটাই বন্ধু, জীবন একটাই। ওঠা মাত্রই এই কেবল কার যেখানেই শেষ হলো, সেখান থেকে প্রথম দর্শন পেয়ে গেছি হচ্ছে দ্য গ্রেট ওয়ালের। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, পুরো ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখানে ভিজিবিলিটি একটু কম পাওয়া যাবে, এটা একটা অসুবিধা। বাট লোকজন কিন্তু একদমই নেই বললে চলে। এইখান দিয়ে দেখুন গ্রেট ওয়ালটা কোথায় চলে যাচ্ছে, সব জায়গায় পাহাড় সব মাঝখান দিয়ে কিন্তু গ্রেট ওয়াল যাচ্ছে। জাস্ট ভাবা যায় না, 21,000 কিলোমিটার নাকি এটা গেছে। এখন অবধি 8,800 মতন বাকি আছে, বাকি পোর্শনগুলো কিন্তু আর নেই। কিন্তু টোটাল যে এরিয়া বা ডিস্টেন্স এটা কভার করছে সেটা হচ্ছে 21,000 কিলোমিটার, 21,000 প্লাস। এখান দিয়ে কত এরকম ওঠানামার রাস্তায় উপর দিয়ে কিন্তু নামছে লোকজন, মানে আমাদের এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে গিয়ে উপরে উঠতে হবে। এইগুলো কিন্তু সব একটা ওয়াচ টাওয়ার। আপনাদের সব ইতিহাস বলছি এই জায়গাটার সম্বন্ধে, প্রচুর একটা ঐতিহাসিক জায়গা কিন্তু এটা। এইখান দিয়ে যেতে হবে। বাহ, দুর্দান্ত। এখান থেকে কিন্তু বেস্ট ভিউ। কি লাগছে না গ্রেট ওয়াল অফ চায়না, পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটা। ফাইনালি পৌঁছে গেছি। আমরা এখন এদিকটায় যাব, মানে আমি এদিকে যাবো, আমাদের গ্রুপের লোকজন কিন্তু এদিকে যাবে। এটা হচ্ছে 6 নম্বর যে টাওয়ার আছে, সেই 6 নম্বর টাওয়ার। এখানে কিন্তু আসলাম
ফাইনালি ঘোষবাবু পৌঁছে গেছে দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে সেই গ্রেট ওয়াল, এটা হচ্ছে চায়নার বেজিং থেকে মোটামুটি ধরে রাখুন ওই 2 ঘন্টা দূরে। দুর্দান্ত। এখন টাওয়ার নাম্বার 6 থেকে যাচ্ছি হচ্ছে ড্রাগনস হেডের দিকে, যেটা হচ্ছে এই সেকশন অফ দ্য গ্রেট ওয়ালের সামনের দিক। আর তারপর যাবো হচ্ছে পেছন দিকটায়, যেটা হচ্ছে ড্রাগনস টেল। একটা প্রাচীর, যার মধ্যে কিন্তু নট জাস্ট প্রাচীর, এখানে কিন্তু ফোর্ট্রেস, ওয়াচ টাওয়ার, গার্ড টাওয়ার, শহরের এন্ট্রান্স সব কিছু আছে। আজকে আমি স্টেপসটা কাউন্ট করবো যে এক্স্যাক্টলি কত স্টেপস হচ্ছে। এরকম কিন্তু প্রচুর সেকশন অফ দ্য গ্রেট ওয়াল আছে যেখানে আপনি হেঁটে হেঁটে যেতে হবে। এখানে কিন্তু কোনো গাড়ি বা কিছুর ব্যবস্থা নেই। এইটা মনে হচ্ছে আরেকটা টাওয়ার। এরকম মাঝে মাঝে কিন্তু টাওয়ার রয়েছে যে এরিয়া দিয়ে আপনারা ক্রস করে কিন্তু পরের সেকশনে যেতে পারেন। এইটা হয়তো কোনো মন্দিরও হতে পারে, নট শিওর, কিন্তু এদিক দিয়ে যাওয়া যাচ্ছে। দেখুন এত সুন্দর জায়গাটা, কি বলবো। এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দিয়েছি, কারণ এই দিকটা একটু ছোট কিন্তু এক্সপ্লোর করার জন্য অনেক কিছু আছে। আর এইটা হচ্ছে ড্রাগনস হেড, সামনে ভালো চড়াই আছে, তাড়াতাড়ি যাই ওদিকটায়। এখানকার সেকশনটা কিন্তু অনেকটা স্টিপ, পুরো স্টিপ রাস্তা উঠে যাচ্ছে। হ্যালো, আর এখান দিয়ে কিন্তু উঠে একদম হেডের দিকে যেতে হবে। প্রচুর ওঠা, প্রচুর নামা রয়েছে। জাস্ট দেখুন একবার। আচ্ছা, বিভৎস এক্সারসাইজ হয় বুঝতে পারছি। ধরে ধরে যেতে হবে, কারণ এখানে কিন্তু যখন তখন হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে এই গ্রেট ওয়ালের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। আজকে যদিও একটু ঝাপসা টাইপের ওয়েদার, প্রচুর মিস্ট রয়েছে, কিন্তু তাও এই পয়েন্ট থেকে, মানে ওইখান থেকে আসলাম, ওইখান থেকে অবধি এসে কিন্তু হেভি লাগছে। এই গ্রেট ওয়াল কিন্তু অফিসিয়াল লেন্থ যেটা, সেটা হচ্ছে 21,200 কিলোমিটার মতন। ভাবতে পারছেন, সেটা নাকি আপনি হেঁটে যেতে চান তাহলে আপনার নাকি 18 মাস লেগে যাবে। এটা কিন্তু খালি একটা প্রাচীর না, এর মাঝখানে কিন্তু এনিমি টাওয়ার, তারপর হচ্ছে বেল টাওয়ার, এরকম সিটি পাস, তারপর গ্যারিসন সিটি, সব কিছুই কিন্তু রয়েছে। এটা বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং ফিট, একটা কিন্তু ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফিট এটা। তো এটা কিন্তু ডিফেন্সিভ, প্রোটেকশন কিন্তু আসলে, যাতে বাইরের শত্রুরা ভেতরে না ঢুকতে পারে। আর এই যে গার্ড টাওয়ারগুলো দেখছেন বা ওয়াচ টাওয়ারগুলো দেখছেন, এখানে কিন্তু সবসময় সৈন্য থাকতো, কেউ দেখার জন্য থাকতো যে কেউ অ্যাটাক করছে কিনা। এইগুলো হচ্ছে এখানকার টাওয়ার। এই টাওয়ারগুলোই কিন্তু নামকরণ বা নিউমেরিক্যালস দেওয়া আছে। তো আমরা 6 থেকে এসেছি, মনে হচ্ছে 4 নম্বরে পৌঁছে গেছি। কীরকম কি বানিয়েছে না, দুর্দান্ত। এখানে কিন্তু লোকজন থাকতো, মানে গার্ডরা থাকতো দেখার জন্য কি কোনো শত্রুপক্ষ অ্যাটাক করছে কিনা। এখানে জাস্ট সিঁড়িটা দেখুন কি স্টিপ। এখানে হাত পা দূরের দিকে কিন্তু ধরে ধরে উঠতে হবে। এই দাদা উঠছে, দেখতে পাচ্ছেন। এই যে বিখ্যাত চীনের প্রাচীর বা চীনের মহাপ্রাচীর, এটার কনস্ট্রাকশন নাকি শুরু হয় 700 BC-তে, মানে ভাবতে পারছেন বিফোর ক্রাইস্ট, 700 BC তখন থেকে কিন্তু শুরু হয়। কিন্তু মেজর যে রেনোভেশন বা যে নতুন ওয়ালটা দেখছেন, মানে এখন যেখানে আছি, এটা কিন্তু মেনলি তৈরি হয়ে যাচ্ছে মিং ডাইনাস্টির সময়, মানে 1368 থেকে 1644 নাগাদ। আর মিং ডাইনাস্টির সময়কার এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটার লেন্থ হচ্ছে 8851 কিলোমিটার। আর মেন যে রিইনফোর্সমেন্ট বা স্টোন স্ট্রাকচারগুলো বানানো, রেনোভেট করা, নতুন ওয়াল করা, সব কিন্তু হয়েছিল হচ্ছে মিং ডাইনাস্টির সময়। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমি এখন পৌঁছে গেছি হচ্ছে ড্রাগনস হেডের মেন টাওয়ারে। এটা হচ্ছে এখানকার টাওয়ার, এগুলো কিন্তু সব ওয়াচ টাওয়ার। তো এখানে এন্ড দেখুন, এদিক দিয়ে কিন্তু আর যাওয়া যাবে না। তার মানে এই নয় যে এখানে গ্রেট ওয়াল নেই, এখানে আছে, কিন্তু কন্টিনিউ হচ্ছে। কিন্তু এখান দিয়ে আর লোকজনকে যেতে দেয় না, কারণ হয়তো এদিকে ভালো মেনটেন্যান্স নেই। এখান দিয়ে দেখার চেষ্টা করি, খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই দেখুন এদিক দিয়ে যাওয়ার রাস্তা লেখা আছে এখানে, দিস ইজ আন্ডার ডেভেলপমেন্ট সেগমেন্ট অফ দ্য গ্রেট ওয়াল, নো ক্রসিং। তো এরপর যাওয়া যাবে না, সব বন্ধ করে রেখেছে। আমাদের দেশেও প্রচুর এরকম টাওয়ার আছে। মুর্শিদাবাদে আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেক জায়গাতে আছে। এই উপরে দেখুন পুরো কাঠের কাজ করা উপর থেকে। তো উপরে কিন্তু সৈন্য বা যারা ছিলেন আর কি, গার্ড দিতেন, যারা থাকতেন। এখানে কোনো সিঁড়ি নেই, সেখানে যাওয়া যাচ্ছে না। নিচের পোর্শনটা তৈরি হচ্ছে পুরো ইট দিয়ে, এবং এইটা কিন্তু পরে তৈরি হয়েছে, সেখানে কোনো রিপেয়ার ওয়ার্কও রয়েছে। এখানে সরকার মেনটেন্যান্স করছে। আর মিং ডাইনাস্টিতেও কিন্তু এগুলো তৈরি হয়েছিল। এটা হচ্ছে এখানকার ফাইনাল সেকশন। আপনি যদি মুট্টি আলু সেকশন দিয়ে আসেন, 6 নম্বর টাওয়ার দিয়ে ঢোকেন, তারপর কিন্তু এটা হচ্ছে এন্ড টাওয়ার। এখানে লেখা আছে জিংম্যান ফাইনাল টাওয়ার। এখানে ঘুরে তারপর কিন্তু ব্যাক করে যেতে হবে এদিকে। তো এবার যাওয়া যাক নিচের দিকে।
এখানে প্রচুর লোকজন দাঁড়াচ্ছিল কারণ এখানে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি যেহেতু কেটে গেছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি জ্যাকেটটা খুলেই ফেলেছি, জ্যাকেট পুরো পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তো এবার নিচের দিকে নামি। হেভি এক্সপিরিয়েন্স, মানে নস্টালজিক হয়ে পড়লাম। বরং নস্টালজিক না, মানে এত বছর ধরে দেখেছি এই জায়গাটা, এত বছর ধরে আসার শখ, ফাইনালি চলে এসেছি। হেভি লাগছে, টু গুড। গ্রেট ওয়াল অফ চায়নায় কিন্তু স্পেস থেকে দেখা যায় না। যে এনশিয়েন্ট পিরামিড আছে সেটা নাকি দেখা যায়, এবং বলা হয় নাকি এই গ্রেট ওয়াল তৈরি করতে, মেনটেন করতে আর এখন রেনোভেশনে এত মানুষের কাজ আছে এর পেছনে, কী বলবো। মানে পিরামিড করতে যত লোকের কাজ বা খাটনি বা এফার্ট লেগেছে, গ্রেট ওয়াল অফ চায়না করতে তার নাকি 3 গুণ 4 গুণ 5 গুণ নাকি এফার্ট লেগেছে। কারণ প্রচুর এখানকার আশপাশে যেই চাষারা ছিল, যারা এখানে নানান রকম কাজের সাথে যুক্ত, সবাই কিন্তু গ্রেট ওয়াল তৈরি বা রেনোভেশন বা এখানে যখন পিলার তৈরি হচ্ছে, এখানে টাওয়ার তৈরি হচ্ছে, সবাই থেকে কিছু কন্ট্রিবিউট করেছে। মানে এত মানুষের ইনভলভমেন্ট রয়েছে এই চায়না গ্রেট ওয়াল তৈরি করতে। আর শোনা যায় এই যে ওয়ালটা দেখছেন, এখন তো অনেক রেনোভেশন হয়ে গেছে, আগে নাকি রাইস ফ্লাওয়ার, মানে ধরুন যেই চালগুলো হয় না, সেগুলো যখন আঠা ফর্মেশন হয়ে যায় সেগুলো দিয়ে আর ইট দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছিল। প্রচুর রকম জিনিস কিন্তু ইউজ করা হয়েছিল এখানকার কনস্ট্রাকশনের জন্য। তখন তো সিমেন্ট ছিল না, তো সিমেন্টের ব্যবহার ছিল না, কিন্তু পাথর ছিল, ইট ছিল, সেগুলো দিয়ে কিন্তু এই যে বললাম রাইস ফ্লাওয়ার, গ্লুটেনিয়াস রাইস ফ্লাওয়ার বলছে, মানে গ্লুটেন আছে তাই জন্য চিপচিপে হয়ে যায়, সেগুলো দিয়ে কিন্তু এগুলো সব পাথরগুলো জোড়া হয়েছিল। তাই জন্য একটু সাদা সাদা কিন্তু ফর্মেশন এখানেও আছে, দেখা যাচ্ছে। এখানে প্রচুর লোকজন কিন্তু চিল্লামিল্লি করছে, এখানে পুরো ইকো হয়, তো সেই ইকো শোনার জন্য কিন্তু ওরা অনেক চিল্লাচ্ছে। অদ্ভুত মজা, লোকজন কিন্তু দারুণ মজা করছে এখানে এসে। আর এই গ্রেট ওয়ালকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছে 1987-এ। যদিও গ্রেট ওয়ালকে কিন্তু ইনপেনেট্রেবল বলা হয়, মানে এখান দিয়ে শত্রুরা ঢুকতে পারবে না। লোকজন চিল্লাচ্ছে ইকোর জন্য। তো যেটা বলছিলাম, ইনপেনেট্রেবল কিন্তু নয়, নিচে কিন্তু অনেক বড় দরজা আছে, অনেক সেকশন আছে যেখান দিয়ে লোকজন ঢুকতে পারে, তো সেগুলো যদি ব্লক করা থাকতো, কিন্তু শত্রুপক্ষ যদি চাইতো সেগুলো ভেঙে কিন্তু ঢুকতেই পারতো। আর এই গ্রেট ওয়ালের সব জায়গা কিন্তু খোলা নেই টুরিস্টের জন্য, প্রচুর জায়গা কিন্তু বন্ধ রয়েছে, প্রচুর জায়গায় রেনোভেশন হচ্ছে, তো সেই জায়গাগুলো কিন্তু আপনারা যেতে পারবেন না। কোনো কোনো জায়গায় ইজি আছে, আর মোটিয়ানো যে সেকশনটা আছে এটা কিন্তু মিডিয়াম ডিফিকাল্টি বা ইজি বলতে পারেন, কিন্তু লোকজন খুব কম আসে যেহেতু শহর থেকে অনেকটা দূরে। পুরো জঙ্গলের মধ্যে যেহেতু, এখানে কিন্তু প্রচুর পোকামাকড় দেখতে পাওয়া যায়। এখানে বায়োডাইভার্সিটি কিন্তু প্রচুর, চারিপাশে জঙ্গল, মানুষজন তো নেই না। এই গ্রেট ওয়াল কোথায় গেছে কে বলতে পারে, চলছে তো চলছেই। শোনা যায় নাকি গ্রেট ওয়ালের বর্ডার নাকি, মানে গ্রেট ওয়াল গিয়ে নাকি মঙ্গোলিয়াতে নাকি লেগেছে, এরকম নাকি দুটো বর্ডার নেই কানেক্ট আছে এখানে। আর এই গ্রেট ওয়ালের যে উইথটা দেখতে পাচ্ছেন, এটা নাকি এমনভাবে বানানো হয়েছে, মানে মিনিমাম যে উইথটা, যাতে সৈন্যরা নাকি পাস করতে পারে। আর কোনো কোনো জায়গায় কিন্তু এত চওড়া গ্রেট ওয়ালটা রয়েছে যাতে নাকি চ্যারিয়েট, মানে ধরুন ঘোড়া বা ঘোড়া নিয়ে যখন গাড়ি যায় সেগুলো যাতে পাস করতে পারে, সেরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে গ্রেট ওয়াল। এখানে যেহেতু সিঁড়ি, এখানে তো ঘোড়া উঠতে পারবে না, কিন্তু অনেক জায়গাতে কিন্তু পুরো প্লেন সেকশন আছে। এখানে যতই ছবি আর ভিডিও তুলি তাও মনে হচ্ছে কম, যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে তুলতে ইচ্ছে করছে। এই জায়গাটা কিন্তু যাদের পায়ে ব্যথা আছে তাদের জন্য একদমই না, বিশাল বিশাল স্টেপ, আমারই পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। যদিও পৃথিবীর যায় অনেক দেশ থেকে মনে হচ্ছে প্রচুর বয়স্ক মানুষজন কিন্তু এসছেন, ওনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সাইডে রেলিং রয়েছে, রেলিং ধরে ধরে নামা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইয়াং লোকজনদেরই একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রেকমেন্ডেড অবশ্যই, কিন্তু বুঝে আসবেন, প্রচুর খাটনি আছে কিন্তু এখানে আসার জন্য, প্রচুর স্টিপ এই জায়গাগুলো। বৃষ্টি নেমে তাড়াতাড়ি যাই, এবার পরের জায়গাটা না ভিজে যাবো। এবার আসল ভিড়টা শুরু হচ্ছে, প্রচুর ট্যুর গ্রুপ এসছে, সব লোকালই মনে হচ্ছে, সবাই মজা করতে করতে যাচ্ছে, উৎসবের মতন আর কি। কি সুন্দর সব, ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, দুটো সেকশনই কভার করতে হবে, নিজেকেও দেখতে হবে, আপনাদের দেখাতে হবে, তাই না? টুপিটা পরে নিলাম যেটুকু প্রোটেকশন পাওয়া যায়, কারণ ভালো বৃষ্টি পড়ছে। নামার সময় টোবাগান রাইডটা জানি না হবে কিনা, বৃষ্টি নেই বন্ধ করে দেয়। এখানে এক্সিটের রাস্তায় এক কপতি চুম্বন করছিল, একটু প্রেমালাপ করছিল, যাই করুক। আমি ভেবেছি তো এক্সিট, যেতে গিয়ে দেখি দরজার ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম এটাকে এক্সিট না, তারা ব্যাক করে এসেছি। তারপর গিয়ে দেখি এটাই এক্সিট। আর ভাই এক্সিটটা ছেড়ে একটু কাজকর্ম করো মামা, এক্সিটে দাঁড়িয়ে করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, সবাই এনজয় করছে, আমি একা একা এনজয় করছি। জীবন একটাই বন্ধু, গ্রেট ওয়ালও একটাই, আর একবার কিন্তু আসতে হবেই। এখানে যে টোবাগান রাইডটা আছে, সাইডওয়ে বা স্লাইডওয়ে যাই বলুন না কেন, এটা এখন বৃষ্টির জন্য বন্ধ, তো মিস হয়ে গেল। এটা মনে হচ্ছে একটু দাঁড়াতে পারি, কিন্তু কতক্ষণে খুলে বোঝা যাচ্ছে না। এটা করার খুব ইচ্ছে ছিল, বৃষ্টির দিনে আসলে এটাই প্রবলেম। তো এখানে টেকনিকটা বলে দিয়েছে,
এরকমভাবে কিন্তু একটা স্লাইড আছে যেটা করে নামতে হবে, আর এরকমভাবে টানলে এটা বন্ধ হয়ে যায়, আর সামনের দিকে ছেড়ে দিলে কিন্তু এগিয়ে যায়। এই কেবল কার দিয়ে আসার পর কিন্তু ডান দিকে চলে যেতে হবে, বাঁদিকে যেটা মানা করেছে, কিন্তু বাঁদিকে কিন্তু হাইকিংয়ের রাস্তা আছে। তো এদিক দিয়ে যদি যান তাহলে কিন্তু হাইক করতে পারবেন, কিন্তু এদিকটা নট রেকমেন্ডেড বলছে। তো একবার একটু যাই, গিয়ে আপনার দেখাই। বেশি টাইম এখানে নষ্ট করবো না, কারণ আরেকটা সাইডে যেতে হবে। আরে বৃষ্টিটা তো ক্যাচাল করে দিল, খুব শখ ছিল এটা দিয়ে যাওয়ার, ইস মিস হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, লাখে যা থাকে তাই হবে। এইখানে টুকটাক দোকান আছে যা বুঝতে পারছি, লোকজন খাওয়ার দাওয়ার নিয়ে আসছে, সেই বাদে কিন্তু আর কিছু নেই। কিছু সুভিনিয়ার শপ, কিছু ম্যাগনেটের দোকান, এইসবই কিন্তু আছে, টুপি, ড্রিঙ্কস, খাওয়ার। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, ব্যবস্থা কিন্তু আছে। আর এদিক দিয়ে হচ্ছে নাম্বার 6 ওয়াচ টাওয়ার, এটার কথাই বলছিল। সব ওয়াচ টাওয়ারগুলো কিন্তু 2-2.5 কিলোমিটার দূরে দূরে, অনেক জায়গায় কিন্তু 5 কিলোমিটার দূরেও আছে। তো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এদিকে চাইলে যাওয়াই যায়। এদিকে আর উঠছি না আমি, এখান থেকে দৃশ্যটা দেখিয়ে ব্যাক করবো। এখানে কত বিড়াল, বাপরে বাপ, মোটা মোটা বিড়াল, পাহাড়ি বিড়াল। এত বিড়াল কোত্থেকে আসছে? গোদলা গোদলা বিড়াল, পাহাড়ে থাকে সেই জন্য চেহারা। এখন এই কেবল কার দিয়ে নেমে যাবো। এখানকার যারা কর্মী ওনারা কিন্তু খাওয়া দাওয়া করছেন, এখন ওনাদেরও কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তো 12টা বাজে, সেই জন্য করে নিচ্ছে সবাই, কিন্তু বাড়ি থেকে আমি টিফিন বক্স নিয়ে এসছে, সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর আমরা এখন যাবো হচ্ছে কেবল কারের এদিকে। কেবল কারটা খুব মজাদার, কিন্তু টবাগানটা মিস হয়ে গেল, এটা একটু দুঃখ হয়ে গেল। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই টুপিটা পরে নিই যতটা আর কি মাথাটা বাঁচানো যায়। আর হাতে হাতে বৃষ্টি লাগছে, কিছু করার নেই। কিন্তু আজকে যাই বৃষ্টি হোক যাই হোক, পুরো এনজয় করতে হবে গ্রেট ওয়াল অফ চায়না। এদিকটা খুব ভালো এক্সপিরিয়েন্স করলাম। এবার নেক্সট সেকশনে যাওয়া যাক, সেটা হচ্ছে কীরকম আওয়াজ হয় এখানে। নেক্সট সেকশন হচ্ছে টাওয়ার নম্বর 14 থেকে টুয়ার্ডস দ্য লেফট, সেদিকেই যাচ্ছি এখন। নেমে কিছুটা হেঁটে যেতে হবে, তার আগে এই কেবল কারটা এনজয় করি। আপনারা যদি হাইকিং এনথুজিয়াস্ট হন তাহলে কিন্তু হাইক করতেই পারেন, কিন্তু এই যে মজা, এটা কোনো বিকল্প নেই। নিচে হচ্ছে এই টবাগান রাইডটা, এই জায়গাটা বন্ধ করেছি কারণ ওটা স্লিপারি হয়ে যায়, সেই জন্য। ওটা করতে বললে আরও দারুণ হতো, কিন্তু ঠিক আছে, যেটা লাখে আছে সেটাই করা যাক। কোথায় নামছে বাবা, পুরো পাহাড়ের ওপরে। এই গ্রেট ওয়ালের সেকশনটা কিন্তু ওপর দিকে আসলে। আর নেক্সট এবার কোথায় যাবো বলুন তো? ওই দিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা এলিভেটেড আছে, মানে এই রোপওয়ে আছে কেবল কার, ওটা ক্লোজ। তো ওইটা করে কিন্তু যাবো হচ্ছে 14 নম্বর, মানে উপর দিকে। এখন মেন যে সেকশন যেখান দিয়ে ঢুকেছিলাম ওখানে নেমে পড়েছি, এদিক দিয়ে ঢুকেছিলাম, এবার যাবো হচ্ছে এদিকে। এখানে বেশ থিম টাইপের কিন্তু এরকম কেবল কার বা রোপ করে রেখে দিয়েছে, ভেতরে ঢুকে ছবি তুলতে পারেন, বসতে পারেন, মজাদার জায়গা। এর সামনে কিন্তু আবার স্টিপ অ্যাসেন্ট আছে একটা, সেটা দিয়ে উঠে তারপর এখান দিয়ে কিন্তু আবার কেবল কার ধরতে হবে। ওয়েদারটা পুরো একটা মায়াবী হয়ে গেছে। রেনকোট বা পঞ্চটা আনলে ভালো হতো। আমার মা আবার বলেছে পঞ্চ কিনে নিয়ে দিই এখান থেকে। তো এনাদের জিজ্ঞেস করতে হবে, কাকিমা পঞ্চ কোত্থেকে পেলেন? চায়না স্টোন মিউজিয়াম, এইসব দেখার আমার কোনো ইচ্ছে নেই, আপনাদের আশা করি ইচ্ছে নেই। তো কাটিয়ে দেওয়া যাক। এখানে ঢুকতে গিয়ে দেখলাম ফুটপাথ টু সাদার্ন সেকশন অফ গ্রেট ওয়াল লেখা আছে। তো ফুটপাথ মানে হচ্ছে এখানে যদি আপনি হাইক করতে চান তাহলে খালি 45 দিয়ে টিকিট কাটুন, তারপর কিন্তু এখানে হেঁটে হেঁটে উঠে যান। কেবল কার কোনো ব্যাপারই নেই, চাইলে এখান দিয়েও নামতে পারেন, অথবা 100 দিয়ে কেবল কার বা টবাগান রাইড করে নামতে পারেন। কিন্তু আমি যেহেতু এদিক দিয়ে কেবল কার ধরবো, তো স্ট্রেট যাচ্ছি। আর পেয়েছে বড্ড খিদে, আর এখানে খাওয়ার দোকান থেকে খাওয়ার গন্ধ আসছে, তাই খিদের আরও চচ্চড়িয়ে আসছে। কিন্তু ব্যাগে আমার চিপস টিপস টুকটাক আছে, সেগুলো খেয়েই নেক্সট 3 ঘন্টা কাটিয়ে দিতে হবে এই ওঠা নামা। তো উঠবো, ঘুরবো, ড্র্যাগন স্টেলে যাবো। লাস্ট পার্টটা নাকি বেশ কঠিন, আমাদের গাইড বলেছে, তারপর ব্যাক করে আসবো। আপনাদের যত রকম আমি ইতিহাস জানি বা পড়েছি সব কিছু শেয়ার করলাম। যদি আরও কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর এখনও অবধি এই ভিডিওটা ভালো লেগে থাকলে, আর আমার 6000 স্টেপস তো কমপ্লিট হয়ে গেছে, সেটাকেও যদি একটু কুডোজ জানাতে চান তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, পারলে শেয়ার করবেন, আর নিশ্চয়ই প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই এক্সপিরিয়েন্সগুলো। যাওয়া যাক এদিকে। এখান দিয়ে ওঠার জন্য কিন্তু দুরকম রাস্তা আছে, আগেরটা যেমন দেখালাম এখানেও সেম জিনিস। বাদিক দিয়ে চলে যাবে হচ্ছে কেবল কার এন্ট্রান্স, আর ডান দিক দিয়ে হচ্ছে গ্রেট ওয়াল ফুটপাথ। তো এখানে হেঁটে হেঁটে উঠতে হবে।
প্রচুর লোকজন নামছে, এটাও কিন্তু অ্যাডভেঞ্চার। যদি ওয়েদার ভালো থাকে আর প্রচণ্ড এনার্জি থাকে, হাতে টাইমও থাকে, তাহলে কিন্তু এটাই করবেন, বেশি ভালো হবে। আর এখানে বিল্লু গাছের উপর উঠে গেছে, ওনাকে সব খাওয়া দাওয়া দিচ্ছে। এখানে সব গোদলা গোদলা বিল্লু, কেক না কি খাচ্ছে, মাংস খাচ্ছে বাবা। এখানে ন্যাশনাল ডে বা ছুটির জন্য কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চারা এসছে। এদের দেখে আবার সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ড্রেস পরে কত পিকনিকে গেছি, কত জায়গায় গেছি। আমি অত জায়গায় যেতাম না, কিন্তু মোটামুটি যে জায়গাগুলো গেছিলাম বেশ মজা হতো। 11 টেবিল অনেক পিকনিকে যেতাম আমি, এদেরকে দেখে সেটাই মনে পড়ছে। অবশ্য আমাদের ড্রেসের থেকে এদের জ্যাকেটগুলো বেশি সুন্দর। এখানে কিন্তু এখানকার যে টাইমিং সেটা দেওয়া আছে, শুরু হচ্ছে 8:30টার সময়, আর 5টা বা 5:30 হচ্ছে এন্ড হচ্ছে। উইকডেজে হচ্ছে 5টা, আর উইকেন্ডে হচ্ছে 5:30। এখন এই ওপরে চলে আসলাম কেবিল কার কমপ্লিট করে। এইদিকে দেখুন, এখানে কিন্তু এই 14 নম্বর থেকে আমি দেখতে পাচ্ছি 20 নম্বর অব্দি কিন্তু টাওয়ার রয়েছে। তারপরে সেকশনটা ক্লোজ সেকশন, তো ওটা বন্ধ করা, ওখানে যেতে পারবেন না। কিন্তু এখানে ম্যাপে ভালো করে এক্সপ্লেন করা আছে। 14 থেকে যদি এদিকে চলে যান, 13, 12 সব কিন্তু এইদিকে, এই ডিরেকশানে। তো এদিকে অনেক টাফ রাস্তা আছে, এদিকে জেনারেল টুরিস্টরা যায় না। আমি কিন্তু বাঁদিকেই যাবো, চেষ্টা করছি আপনাদের দেখানোর যেখানে কী কী আছে না আছে। এখানে হঠাৎ করে আমি বাংলায় কথা বলছি, দাদা এসে বললো যে বাঙালি নাকি। তারপর জিজ্ঞেস করলাম, তো দাদাকে বললাম দাদা নাকি কলকাতা থেকেই থাকে। উনি কলকাতার, উনি ঢাকার। হেভি লাগলো কিন্তু এখানে এসে প্রথমবার। হঠাৎ গ্রেট ওয়ালে এসে শুনছি মাতৃভাষায় কথাবার্তা, হেভি লাগে, হেভি। এবং আপনারা আসুন, আরো খুব সুন্দর জায়গা। টুরিস্টদের ভারতবর্ষে নিয়ে যান। ঠিক ঠিক ঠিক। একটু একে অপরের পিপল টু পিপল কানেক্ট বাড়লে একদম অনেক কিছু সমস্যা মিটে যাবে হয়তো। ঠিক ঠিক। মানুষজন তো খুব ভালো এখানে। আমার এটা বেজিং লাস্ট, আমি অনেক উহান, জাংজিয়াজি, চংকিং সব ঘুরে এসেছি। চমৎকার। তো এটা লাস্ট। ল্যাঙ্গুয়েজ একটা ইস্যু, খুব প্রবলেম, কিন্তু ওটাই মজা, ওটাই কিন্তু মজা এখানে। এআইও আছে তো, ট্রান্সলেট আছে। না, আমার সত্যি বলতে ভালো লাগছে এটা, মানে লোকজন বুঝছে না কিছু না। শুধু ওয়েদারটা একটু, হ্যাঁ ওয়েদারটা প্রসন্ন নয় আমাদের প্রতি। গরমকালে আসবেন না, আমাদের অবস্থা খুব গরম। সত্যি যা, খুব ভালো লাগলো। অল দ্য বেস্ট। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ছড়িয়ে আরো ওকে বাই বাই। ঢাকার আছেন না, ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। ভালো লাগলো, নিশ্চয়ই। এখানে এসে বাংলায় কথা শুনতে পেয়ে এত ভালো লাগছে কি বলবো। এতদিন ধরে ঘুরছি এখানে, ফার্স্ট টাইম কিন্তু বাংলা শুনতে পেলাম। আমি এখন চলে এসেছি এই টাওয়ারের একদম টপে। আর এখানে কিন্তু একটা এরকম প্ল্যাটফর্ম টাইপের আছে, যেখানে লোকজন দাঁড়িয়ে ছবি টবি তুলছে। পেছনে বিশাল পাহাড়, প্রচুর পাহাড় কিন্তু। এবং এই যে গ্রেট ওয়াল রয়েছে, গ্রেট ওয়াল কিন্তু প্লেন জায়গা দিয়ে বানায়নি, পুরো পাহাড়ের উপর দিয়ে বানিয়েছে। মানে কিচ্ছু মানে আটকায়নি আর কি। পাহাড় বলুন, সমতল বলুন, যাই হচ্ছে তার উপর দিয়ে কিন্তু গ্রেট ওয়াল বানিয়ে দিয়েছে। তো বিশাল, মানে ফিট অফ আর্কিটেকচার বলতে পারেন। মানে এরকম ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার কিন্তু পৃথিবীতে কোথাও নেই, একমাত্র এখানেই আছে। এখন আপনাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, ভিউটা দেখিয়ে তারপর যাবো স্ট্রেট হচ্ছে বাকি পোর্শনটা এক্সপ্লোর করতে। 14 থেকে 13, 12 করে ওই সাইডটাই যাবো। এখন 14 নম্বরে আছি, 14 থেকে কিন্তু 20-র দিকে যাবো। মানে ওই দিকে মনে হচ্ছে 15 আছে, মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে 15, 16 এরকম করে আছে। এই সেকশনটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, অতটা নষ্ট হয়নি। আর নষ্ট হলেও কিন্তু অনেকটা রিপেয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস দেখুন, এটার লেভেল দেখুন আর পরের দিকের লেভেলটা দেখুন, কোথায় উঠছে ওয়ালটা। মানে একদম নিচের লেভেল থেকে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। বিভৎস বিভৎস। কিন্তু আমরা যারা বলি যে এই সম্ভব না ওই সম্ভব না, এখানে আসলে কিন্তু এই জায়গাগুলো দেখলে মনে হয় যে এত বছর আগেও যদি এরকম বানিয়ে থাকে লোকজন, তাহলে কিন্তু মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। চায়নার গ্রেট ওয়াল এটার একটা এক্সাম্পল, যে মানুষ চাইলে কিন্তু সব কিছুই পারে। তো কোনো সময় কিন্তু ভাববেন না যে পারবেন না, সব পারবেন। নাথিং ইজ ইম্পসিবল। এইদিকে পাহাড়গুলো কি লাগছে বলুন, দারুণ লাগছে। পুরো নেচার অ্যাট ইটস ফাইনেস্ট। তার মাঝখানে এরকম একটা ম্যানমেড স্ট্রাকচার। 700 BC, ভাবা যায়। এখানে অনেক বসার জায়গা আছে, সেরকম বসার জায়গায় বসে নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নিচ্ছি আর জিনিসপত্রের চার্জও দিয়ে নিচ্ছি। তো এখানে এরকমভাবেই কাজ চালাতে হয়, ব্লগারদের লাইফ কিন্তু এরকমই। তো কাজ করতে করতেই আর কি সব কিছু করে নিতে হয়, খাওয়া দাওয়া, ফোন চার্জিং, আপনাদের বোঝানো, পড়াশোনা করা, সব কিছু। তো খাওয়া দাওয়া করে নিই, সেটা খেয়ে নিই। এটা কিছু একটা মিষ্টি ব্রেড টাইপের একটু চিজ টিজ দেওয়া আছে, সেটা খেয়ে নিয়ে আবার যাবো হচ্ছে মেন ওয়ালের দিকে। এই গ্রেট ওয়ালে এসে কত রকম মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বয়স্ক মানুষজন ওরা ধরে ধরে যাচ্ছেন সাইডের যে জায়গাগুলো আছে। কিছু ইয়াং লোকজন দৌড়ে যাচ্ছে, মানে দৌড়াচ্ছে কি নিয়ে খুব এন্থু নিয়ে যাচ্ছে। আমাদের মতো কিছু সিঙ্গেল লোকজন আছে, সোলো ট্রাভেলার, যারা আর কি ধীরে সুস্থে এনজয় করতে যাচ্ছে, ছবি তুলছেই করছে।
কেউ ব্লগার রয়েছে, কেউ জাস্ট ছবি তুলছে। এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় কমন হয়ে গেছে। লোকজন সব এখানে নাম, এই লাভ জয়ী হ্যান ত্যান সব এখানে লিখে দিয়ে চলে যাচ্ছে। তো এখানে একটা স্পেশাল এরিয়াই বানিয়ে দিয়েছে এখানে, যেখানে আপনি সব কিছু লিখতে পারেন। এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া। সব জায়গায় দেয়াল টেয়ালে নাম না লিখে এখানে স্পেশাল কিছু জায়গা বানিয়ে দিক, সেপারেট সেকশন, যেখানে কিন্তু লোকজন এগুলো লিখতে পারবে, আঁকাআঁকি করতে পারবে। এই টাওয়ারের মাঝখানে কিন্তু এরকম সাদা টাইপের একটা বানিয়ে দিয়েছে। কি ইউনিক না, নতুন ধরনের জিনিস। এই 14 নম্বর টাওয়ার থেকে পুরো গ্রেট ওয়ালের ভিউটা কিন্তু জাস্ট দারুণ, মানে দেখার মতন। আপনাদেরকে দেখাচ্ছি, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো এই ভিউটা। পুরো ওয়ালটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, সামনে কিন্তু একদম পুরো হিল মানে মাউন্টেন রেঞ্জ রয়েছে, তার উপর দিয়ে ওয়ালটা গেছে। মানে কি বানিয়েছে, নেক্সট লেভেল জিনিস বানিয়েছে, মানে দেখার মতন। এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা এতকাল জাস্ট ভিডিওতে, টিভিতে, নানা রকম ডকুমেন্টারিতেই দেখেছি, এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে আনন্দ। এর থেকে বেশি আনন্দ কিন্তু কিছু হয় না। এই যে পয়সা খরচা হচ্ছে, যা হচ্ছে আপনার দেখাতে পারছি, নিজে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওয়ার্থ ইট। এই পয়সা নিয়ে আমি উপরে যেতে পারবো না, তাই এখানে রেখে যেতে হবে। এই জায়গাগুলো কিন্তু এনজয় করে নিতে হবে, কারণ জীবন একটাই। ওয়েদার এতক্ষণ কিন্তু একটু খারাপ ছিল, এখন ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে। সেই জন্য পুরো গ্রেট ওয়ালটা দেখতে পাওয়া যাচ্ছে। এই 14 নম্বর টাওয়ার থেকে 20 নম্বর টাওয়ার অবধি মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু সামনে এতটাই স্টিপ, ওদিকে কীরকমভাবে উঠবো কে জানে, কিন্তু হাল ছাড়বো না। আপনার যদি হাতে পয়সা একটু থাকে আর যদি ঘুরে বেড়ানোর শখ থাকে, লাক্সারি না করতে চান, সেই পয়সাটা ইনভেস্ট করে এইসব জায়গায় আসুন, এই জায়গাগুলো দেখুন, জীবন সার্থক মনে হবে। সত্যি বলছি, মন থেকে বলছি, হেভি লাগছে।没有吃的给他，他很喂。我们家有一只跟那一模一样的肥猫， গ্রেট ওয়ালের ওপর কি সুন্দর সুন্দর বেড়াল। এই হচ্ছে লোকেশন, আর এখানে বেড়াল কোত্থেকে এসছে কেউ জানে না। সব লোকজন এসে আদর করছে, কিন্তু গোদলা গোদলা বেড়াল একদম। এইগুলো হচ্ছে আরেকটা টাওয়ার, আর টাওয়ারের মধ্যে ঢুকে গেছি। এখানে মনে হচ্ছে না উপরে যাওয়া যায় বলে। ভেরিয়াস টাইপস অফ টাওয়ার্স আছে এখানে, সবগুলো যে ওয়াচ টাওয়ার তা কিন্তু নয়। কিছু কিছু গার্ড টাওয়ার আছে, কিছু কিছু জাস্ট পেট্রোলিং টাওয়ার আছে, অনেক রকম টাইপের টাওয়ার কিন্তু এখানে আছে। কিছু কিছু গ্যারিসন আছে, মানে লোকজন জাস্ট থাকতো। তো এটা মনে হচ্ছে এটা গ্যারিসন টাইপ, যেখানে লোকজন থাকতো। একটা ওয়াচ টাওয়ারে যখন পৌঁছাচ্ছি বা এই টাওয়ারগুলোতে পৌঁছাচ্ছি, এখানে দাঁড়াচ্ছি, রিল্যাক্স করছি, আবার এগোচ্ছি। তো এখানে কিন্তু এগুলো একটু এলিভেশনে রয়েছে, তো সেই জন্য সামনের ভিউটা কিন্তু দারুণ দেখতে পাওয়া যায়। তো আপনার যদি ছবি তুলতে ভিডিও করতে, তাহলে এই ওয়াচ টাওয়ারগুলো এসে করুন, তাহলে কিন্তু সুবিধা হবে, দেখতে পাবেন খুব ভালো। আর এইটা মনে হচ্ছে আপনার 17 নম্বর মোস্ট প্রবাবলি। ওইখানে যে লাস্টে দেখুন একদম স্টিপ যেটা উঠছে, এখানে ফাইনালি যেটা উঠছে, ওটা কিন্তু 20 নম্বরের দিকে যাচ্ছে। ওটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট। বাকি পার্টগুলো কিন্তু এমনি ঠিকই আছে, মোটামুটি ঠিকঠাক, মানে খুব ইজিও না, খুব কঠিনও না। কিন্তু লাস্টে ওটা দেখে কিন্তু মনে হচ্ছে পুরো স্টিপ, পুরো ওপর দিকে উঠে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা হাইকিং বা ট্রেকিং করেন, সাথে সবসময় চকলেট রাখবেন, তাহলে কিন্তু ওই সুগার বা কার্বোহাইড্রেট অনেক সময় দরকার লাগে। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এখন যেমন টায়ার্ড হয়ে গেছি এত হাঁটতে হাঁটতে, এত চড়তে চড়তে, তো একটু বার করে স্নিকার্স খেয়ে নিচ্ছি। এখানে স্নিকার্সের দাম কম কিন্তু। গোলে গাঠা এখন একদম ফাইনাল জায়গাতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে ফাইনাল স্টেজ। এখানে উঠবো কি উঠবো না আমি জানি না, কারণ টাইম হয়ে গেছে হচ্ছে 1:46। তো ব্যাক করে যেতে হবে এখন। এই জায়গাটা কিন্তু হেভি চাপের, এই জায়গাটা হেভি চাপের। আজকে আর এখানে এনার্জি নষ্ট করবো না। দেখি একটু কিছুতে উঠি, আপনাদের একটু দেখাচ্ছি এখান থেকে, দেখে তারপর ব্যাক করবো। কিন্তু একটা জিনিস এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে দেখুন যে ময়লা ফেলার যে ডাস্টবিনগুলো আছে না, সেগুলো নিয়ে কিন্তু লোকজন উঠছে নামছে, মানে খালি করার জন্য নিচে নিয়ে আসছে, আবার কিন্তু ওগুলোকে নিয়ে উপরে গিয়ে লাগিয়ে দিচ্ছে এখানকার লোকাল লোকজন। তো ভাবুন, মানে এই সিঁড়ি মাঝে মাঝে উঠছে নামছে, কী করছে। এটা হচ্ছে লাস্ট ওয়াচ টাওয়ার 19, নাম্বার 19। এরপরে কিন্তু 20 ফাইনালটা। এখানে উপরে যাওয়ার রাস্তা আছে, তো এদিকে আবার উপরে যাই, গিয়ে দেখি উপর থেকে ভিউটা কীরকম আসে। অনেক ভিড় হয়ে গেছে এখানে, লোকজন নামলে তবে উঠতে পারবো। এক্স্যাক্টলি। এখানে এই টাওয়ারটার উপরে উঠে দেখি একবার কেমন লাগে, কেমন ভিউ পাওয়া যায়। ফাইনাল পোর্শন একদম চলে এসেছি। এখান দিয়ে লোকজন উঠছে, কিন্তু আমি এটা কাটিয়ে দেবো ভাবছি। একটু উঠবো, আপনার দেখা এখান থেকে কেমন লাগছে চারিপাশের ভিউটা। হেভি হেভি। কোথা থেকে আসলাম, এদিক দিয়ে আসলাম আসলে, কিন্তু
যাত্রা সার্থক। এই জায়গাটায় আসতে সত্যি অনেক খাটনি হয়েছে, অনেক এফর্ট দিতে হয়েছে, কিন্তু একটা কথাই বলবো, পুরোটাই কিন্তু ওয়ার্থ ইট। এই জায়গাটা আসতে পারছি, এই পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটা ওয়ান্ডার দেখতে পাচ্ছি, এটা কিন্তু জীবনে বড় একটা পাওনা। আর আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু এটা করতে পারছি, মা বাবার আশীর্বাদ আছে বলেই করতে পারছি। তো আপনারাও কিন্তু সাপোর্ট করবেন আমাকে, যাতে এরকম নতুন নতুন জায়গা আরও যেতে পারি, এখান থেকে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। প্রচুর অফবিট অ্যাডভেঞ্চার আসছে আগামী দিন চ্যানেলে, তো স্টে টিউন টু ঘোষবা অ্যাডভেঞ্চার্স। সাপোর্ট করবেন, জীবন একটাই ভালোবাসা দেবেন, ব্যাস আর কিচ্ছু কিন্তু চাই না। দ্যাটস ইট। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই গোটা এপিসোড। আমি যে নোটিস করলাম, এখানে কিন্তু সিঙ্গাপুর থেকে প্রচুর লোকজন আসেন, তো ওনাদের কিন্তু ঘোরার জন্য, মানে সিঙ্গাপুরে যারা থাকেন, সিঙ্গাপুর তো ছোটো জায়গা, ম্যাক্সিমাম জায়গায় লোকজনে ঘোরা হয়েই যায়, তারপর কিন্তু সবাই ঘুরতেই চায়নায় চলে আসে। এবার তাহলে যাওয়া যাক, এবার ফেরা যাক এই রাস্তা ধরে, একদম ঘুরে 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 আবার ব্যাকের দিকে যাবো, সেখানেই কেবল কার রাইড নেব। এদিক দিয়ে আসলাম ফাইনাল স্ট্রেচের কমপ্লিট করে, তো যাওয়া যাক এবার সমতলের দিকে। আর টাইম হয়ে গেছে 2:18। এই মাঝখানে ছোট্ট একটা দোকান, কি সুন্দর একটা দোকান লাগিয়েছে এখানে এই টাওয়ারটার মধ্যেই। এখানেও কিন্তু এনাদের কিউআর কোড রয়েছে, এটা একটা খুব ইউনিক জিনিস চায়না, যে কোনো রিমোট প্লেসেই কিন্তু কিউআর কোড লাগিয়ে দেয়, সেটা দেখি কিন্তু আপনার পেমেন্ট করতে পারেন, কেনাকাটা করতে পারবেন, টুকটাক সুভিনিয়ার্স নেবেন। আর সামনে কপল লোক আবার ছবি তুলছে, নানারকম পোজ দিচ্ছে, ঝাঁপাচ্ছে লাফাচ্ছে। আমি কিন্তু এরম লোকজনদেরই ধরি, এটার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, এই দেখুন দাদা বলে দিচ্ছে, দাদা ফুল প্রেমেরা, ফুল পাগল আছে মামা। আমি কিন্তু ইউজুয়ালি এরকম লোকজনদেরই ধরি, ধরে বলি আমার ছবি তুলে দাও। অনেকেই প্রশ্ন করা যে কে ছবি তুলে দিচ্ছে, কে কী করছে, এরকমই লোকজনকে ধরি, যারা খুব এন্থু নিয়ে ছবি টবি তুলছে, তারাই কিন্তু ছবি তুলে দেয়, ভালো তোলে। জেনারেলি মেয়েরাই কিন্তু সবচেয়ে ভালো ছবি তোলে, এটুকু আমি বলে দিতে পারি। অথবা প্রেমে অন্ধ যেই মানুষরা আছে আর কি, কত পোজ দিয়ে লোকজন ছবি তুলছে সুন্দরভাবে। খুব তাড়াতাড়ি মা বাবাকে নিয়েও একটা বিদেশের ট্রিপ আসছে, আশা করছি খুব তাড়াতাড়ি সেটা করতে পারবো, তো সেটা আপনাদের ভালো লাগবে। আর দেশের মধ্যে এরপর কিন্তু প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার হয়, প্রচুর জায়গা দেখাবো আপনাদের। তো আপনারা জানাবেন কেমন লাগছে, কী লাগছে, কোথায় কী দেখতে চান, সব কিন্তু ফুলফিল করবে ঘোষবাবু, কারণ জীবন একটাই মামা। এখানে যেদিকেই দেখাবেন সেদিকেই কিন্তু সুন্দর ভিউ আছে। আর আপনাদের বলবো এই মোটিয়ানু সেকশন কিন্তু আসতেই পারেন, একদম ওয়ার্থ ইট। লোকজন একদম কম, ভিড়ভাড়টা কম, জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, দারুণভাবে এনজয় করতে পারবেন, খুব ভালো লাগবে। সামনে একজন মা, মানে বিদেশি আর কি, তার বাচ্চাকে নিয়ে কিন্তু একদম ফাইনাল পয়েন্টে উঠেছে, উঠে তারপর নেমে এসছে। তাই আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলাম যে ছোটোরা ভিডিও করতে পারি, কারণ আপনি যে কাজটা করছেন বেশ ভালো, এখানে নর্মাল লোকে উঠতে পারছে না, আপনি বাচ্চা নিয়ে উঠে যাচ্ছেন। তো ওনার সাথে কথা বললাম, এইগুলি হচ্ছে পার্ট অফ এক্সপিরিয়েন্স। সত্যি বলতে দেখুন একবার, আপনাদের ভালো লাগবে, আপনাদের হয়তো জিনিসটা ইন্সপায়ার করবে আরও ট্রাভেল করতে, আর নতুন নতুন স্বাদ পেতে। I make travel videos in Bangla, which is my regional language. So yeah, I mostly explain in Bangla. Yeah, no worries, you can explain what you did and stuff. Yeah, it's good. All right. So how was your experience here? Like you went to that top? Yeah, we went to the top. Okay, and how was the experience? It was quite tiring, I guess. Yeah. All right. Very tiring. And which country are you from? We're from France. Oh, awesome. All right. Yeah, we're traveling a bit in Asia. All right. Thank you so much. You're doing a great job. এখানে দেখুন উনি মা কিন্তু বাচ্চাকে নিয়ে ওই ওপর অব্দি উঠেছেন, অদ্ভুত সুন্দর। এটা কোথায় কত ওপরে, তাই ওনাকে আমি জিজ্ঞেস করলাম, পারমিশন নিলাম যে একটা ভিডিও করতে পারি ছোটো, যে আমাদের ভারতীয়দের এটা ইন্সপায়ার করার জন্য, যে মারাও কিন্তু বাচ্চাদের নিয়ে কিডদের নিয়ে কিন্তু এরকম ঘুরতে পারে পুরো গ্রেট ওয়ালে, দারুণ সুন্দর। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। বিড়ালটা কিছু খাবার দিয়েছি, যা খাবার চলে আসছে, যা পেয়েছে। এখানে অনেকেই আসে বিড়ালদের খাবার দেয়, এই বিড়ালটা কিন্তু গ্রেট ওয়ালের ওপরেই থাকে। কিরে বিল্লু, এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। কত কি দেখতে পাওয়া যায় না, কত রকম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগে। ওর খাবার ভালো লাগেনি, হি ওয়ান্টস চিমকেন। চিমকেন চাই তোমার? হ্যাঁ হ্যাঁ, কি চাই? ফেরার সময় এই কেবিল কার আর কেউই নেই, আমি একা একাই যাচ্ছি। দেখুন হেভি সুন্দর কেবিল কার একটা, এখানে সব জায়গায় কেবিল কার, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত কিছু কি বলবো। ওই দিকে গ্রেট ওয়াল ছেড়ে আসলাম, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু আশা করি আবার নিশ্চয়ই দেখা হবে। আজকের যাত্রা এখানেই শেষ। তো এই জায়গা থেকে
সেই ফেমাস গ্রেট ওয়াল অফ চায়নার থেকে। ভিডিওটা শেষ করার আগে সেই একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।